৳৫ বা ৳১০ প্রতিদিনের জন্য একটা টাকা তারা তুলে। আমার এলাকায় ওইটা আছে হুম। আমি। এইটাকে যদি এখন আমরা চাঁদাবাজি বলি, আ তাহলে আমি তো মনে করি যে আ এটা চাঁদাবাজির পর্যায়ে পড়ে না। ভাই বলেছেন যে প্রতিদিন ৳৫ চাঁদা তুললে এটা চাঁদা না। কি বলছেন রে ভাই এসব? আপনি সমিতির হিসাব যদি চাঁদার সাথে মিলান, কোন এলাকায় কোন ব্যক্তি কারো সমিতির হিসাব কি এখানে নিয়ে আসছে? ওইটাকে তো সমিতি বলা যায়। ওই সমিতির হিসাবটা তো আপনি এখানে আনলে হবে না রে ভাই। প্রত্যেকটা পেশায় সমিতি আছে। সেই সমিতিগুলা টাকা উঠায়। তো সেটাকে তো কেউ চাঁদা বলে নাই ভাই। প্রত্যেকটা জায়গায় তো সরকার দলের লোকেরা চাঁদা উঠাচ্ছে। তো সেটাকে দিয়ে যদি আপনি অন্যটা ঢাকার চেষ্টা করেন তাইলে কাল থেকেই চলে আসছে যে আপনার পেশাজীবী সংগঠনগুলো তারা তাদের একটা মানে আপনি যদি আপনার নিজ এলাকায় অটো রিক্সাও থাকে, দেখবেন যে তারাও একটা সমিতির মাধ্যমে ওই ৳৫ বা ৳১০ প্রতিদিনের জন্য একটা টাকা তারা তুলে। আমার এলাকায় ওইটা আছে হুম। আমি। এইটাকে যদি এখন আমরা চাঁদাবাজি বলি, আ তাহলে আমি তো মনে করি যে আ এটা চাঁদাবাজির পর্যায়ে পড়ে না। কারণ এই টাকাটা কি হয়? এই টাকাটা শ্রমিকদের বিভিন্ন কার্যক্রমে যেমন আমাদের এলাকায় একটা টার্মিনাল আছে কালিয়াকৈরে। ওই রংপুরের একজন শ্রমিক যদি এখানে মারা যায়, সেই শ্রমিকের লাশটা একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে তার এলাকায় পাঠাতে হয়, সেই রংপুরে। এখানে একটা খরচ আছে। তো এইজন্যে তাদের একটা টাকা-পয়সা যতটুকু জানি, তবে এর বেশি বা এর বাইরে হইলে নির্ধারিত যেটা ধরেন মনে করেন যদি ৳১০ থাকে, সেটা যদি ৳১০ র জায়গায় যদি ৳৫০ নেয় বা ৳২০ নেয় বা ৳১৫ নেয়, তাহলেও সেটা আমি মনে করব যে সেটা চাঁদাবাজের পর্যায়ে পড়ে। আর তাদের নির্ধারিত যেমন আমরা মনে করেন যে কোথাও যদি ট্রেনিং দিতে হয়, সেখানে একটা ফি দিতে হয়। সেটা যদি চাঁদাবাজির আওতায় পড়ে বা আমাদের প্রশিক্ষণের সময় যেটা দেওয়া হয় সেটা যদি চাঁদাবাজির আওতায় পড়ে, তাহলে আর কিছু বলবার থাকবে না। বিএনপির জন্য এটা সৌভাগ্য যে জামাত ইসলামীর মতো একটা বিরোধী দল পেয়েছে। এত অসঙ্গতি সত্ত্বেও হাজার, হাজার ডকুমেন্টস থাকা সত্ত্বেও শত, শত নয়, হাজার, হাজার ডকুমেন্টস থাকা সত্ত্বেও জামাত ইসলামী বিএনপির বিরুদ্ধে কোন মিছিল করল না, কোন মিটিং করল না, কোন ধরনের অশান্তি, অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করল না। এটা বিএনপির জন্য মানে সুবিধাজনক। এটা বিএনপির জন্য খুব পজিটিভ। এই বিএনপি এর পরেও যদি দেশটা শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে না পারে, এটা অত্যন্ত দুঃখজনক। আমার প্রিয় ভাই একটু আগে যে কথা বললেন যে চাঁদাবাজদের কোনো দল নাই। আচ্ছা দল ছাড়া কোন লোক চাঁদাবাজি করে কিনা আপনারা বলেন তো দেখি? এই যে একটা কথা বললেন ভাই, শোনেন, আপনি আমার সমালোচনা করবেন, আমি আপনার সমালোচনা করব। সমালোচনা নিতে হবে। আপনি আমি এখানে আমরা কেউ তো ভুলমুক্ত না। সমালোচনা নিতে হবে। আমার সমালোচনা আপনি করবেন, আমারটা আমি আপনারটা করব। এক্ষেত্রে মানি যদি কোন ব্যক্তির ভুলের পরিমাণটা গুণের চেয়ে বেশি হয়ে যায়, তখন আমরা তাকে খারাপ বলব। ভুলমুক্ত তো আর মানুষ নেই। ভুলমুক্ত কি কোন ইসলামী দল আছে? ভুলমুক্ত কোন অন্য কোন দল আছে? কোন দলই নাই। অতএব ভুল থাকবে। এখন চাঁদাবাজি করছে এটা যদি ২-৪ টা ঘটনা হতো মেনে নেয়ার মতো হতো। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই আপনি দেখবেন যে অস্বাভাবিক অবস্থা। চাঁদাবাজির জন্য মানুষ মেরে ফেলা হয়। প্রতিটা মোড়ে, মোড়ে এলাকায় মানে প্রত্যেকটা ঘরে বাহিরে ডানে বাঁয়ে সব জায়গায় চাঁদাবাজি, চাঁদাবাজি, চাঁদাবাজি। এই যে অবস্থাটা, এই অবস্থার থেকে উত্তরণের জন্য মানে খুব জোরালো ভূমিকা তো আমি দেখতে পাচ্ছি না। জোরালো ভূমিকা আমাদের দরকার। আরেকটা কথা হচ্ছে ভাই নেগেটিভ আমরা ফলাও করে প্রচার করি। ভাই আমরা তো দেখেছি যে কোন কেন্দ্রের এখনো পর্যন্ত রেজাল্ট আসেনি। এর আগেই তো মিডিয়াগুলো সবগুলা বিএনপি দখল করেছে। এই মিডিয়াগুলা বিএনপির প্রার্থীদেরকে পাস ঘোষণা দিয়েছে। তো এরপরে আপনারা যদি পজিটিভ প্রচার করতে না পারেন, এটা তো আপনারা দোষী। এটার জন্য তো জনগণ দোষী না। এরকম বহু কেন্দ্র আছে এবং বড়, বড় প্রার্থীদের কেন্দ্র। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল কেন্দ্রের রেজাল্ট একসাথ না করে তাকে পাস ঘোষণা করে দেওয়া হয়েছে। আপনি এরপরে আর ডকুমেন্টস তো লাগে না। এরপরে মামুনুল হক সাহেবের আসনে তো সেম কাজ করা হয়েছে। আজকে উনি থ্রেট দেন মামলা করবেন। এগুলো দুঃখজনক ব্যাপার। আমরা রাজনৈতিক কালচারে আমরা একে অপরের প্রতিযোগিতা করব, সমালোচনা করব, এটা থাকবে। কিন্তু আমরা যদি সেই হাসিনার আমলের রাজনীতি থেকে আবার ফিরিয়ে আনি, আমরা অত্যাচার, জুলুম, নির্যাতনের রাজনীতি ফিরিয়ে আনি, গোটা বাংলাদেশে দেখেন আপনি এমন কোন ইউনিয়ন আমার মনে হয় খুঁজে পাবেন না। থানা তো প্রত্যেক থানায়। মেক্সিমাম ইউনিয়ন গুলাতে আপনি দেখবেন বিরোধী দলের উপরে বাড়িঘর ভাঙচুর এটা সেটা এগুলা হয়েছে। অথচ জামাত ইসলামী এখানে হেরেছে। জামাত ইসলামী এখানে কিছু উল্টাপাল্টা কাজ করতে পারতো, পরিবেশ নষ্ট করতে পারতো। সেই জায়গায় যদি আপনারা ক্ষমতায় যাওয়ার পরে এই আওয়ামী লীগের আচরণ দেখান, এটা তো দুঃখজনক। অথচ মনে রাখা দরকার আমাদের সবার যে এই যে হাসিনার বিরুদ্ধে আমরা সবাই মিলে আন্দোলন করেছিলাম।
আমরা সবাই কিন্তু মাজলুম ছিলাম। আমরা অনেকেই বাড়ি ঘরে ঘুমাতে পারি নাই। বর্তমান প্রধানমন্ত্রী দীর্ঘ সময় তিনি দেশের বাহিরে থাকতে বাধ্য হয়েছেন। তিনি মাজলুম মানুষ, তার মা মাজলুম মানুষ। এটা অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। সেই জায়গায় যদি আমরা এগুলা ভুলে গিয়ে যদি আমরা আবার নিজেরাই জুলুম করা শুরু করে দিই, তাহলে এই বিষয়গুলো দুঃখজনক। আরেকটা বিষয় ভাই বলেছেন যে প্রতিদিন ৫ টাকা চাঁদা তুললে এটা চাঁদা না। কি বলছেন রে ভাই এসব? আপনি সমিতির হিসাব যদি চাঁদার সাথে মিলান, কোন এলাকায় কোন ব্যক্তি কারো সমিতির হিসাব কি এখানে নিয়ে আসছে, ওইটাকে তো সমিতি বলা যায়। ওই সমিতির হিসাবটা তো আপনি এখানে আনলে হবে না রে ভাই। প্রত্যেকটা পেশায় সমিতি আছে, সেই সমিতিগুলা টাকা উঠায়, তো সেটাকে তো কেউ চাঁদা বলে নাই ভাই। প্রত্যেকটা জায়গায় তো সরকার দলের লোকেরা চাঁদা উঠাচ্ছে, তো সেটাকে দিয়ে যদি আপনি অন্যটা ঢাকার চেষ্টা করেন তাহলে দুঃখজনক। আর এই যে দুই একজন এমপি কিংবা মন্ত্রীর যে কথাটা বলা হয়েছে সমঝোতার ভিত্তিতে যে টাকা নেওয়ার বিষয়গুলো, দেখুন এই ঘোষণার পর পর কিন্তু চাঁদাবাজি বেড়েছে। এর দ্বারা বোঝা যায় এমপি মন্ত্রীদের কথায় কিন্তু মাঠে একটা প্রভাব পড়ে। প্রত্যেকটা এমপি যদি শক্তভাবে বলতে পারতো যেখানে চাঁদাবাজি দেখবেন সেখানে আমাদেরকে নক দিবেন এবং সাথে সাথে ধরে গণধোলাই দিয়ে তাকে প্রশাসনিক দিবেন, তাকে কি বলে যে সবাই মিলে তাকে আটকে প্রশাসনিক দিবেন, এবং এগুলার ব্যাপারে যদি বিএনপির এমপিরা শক্ত ভূমিকা পালন করতে পারতো তাহলে কিন্তু এই নেগেটিভের মধ্যেও জনগণ বিএনপিকে পজিটিভলি গ্রহণ করতে পারতো। এটা বিএনপি আসলে পারেনি। এখন এত বছর পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, এবং যেটা শুরুতেই বললাম সৌভাগ্যবশত একটা নরম বিরোধী দল পেয়েছি, এরা কিন্তু এদেরকে ডিস্টার্ব করে না এবং করবেও না। যদি বিএনপি এটাকে কাজে লাগাতে পারে আমার বিশ্বাস জামাত ইসলামী তাদেরকে সহযোগিতা করবে, এবং বিএনপি কন্টিনিউ করতে পারলে এই যে ভঙ্গুর দেশটা আমাদের অর্থনীতি যে ভেঙে চুরমার করে দিয়ে শেখ হাসিনা চলে গেছে, সেই জায়গা থেকে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, কিন্তু সেটার লক্ষণ আমরা খুব কমই লক্ষ্য করছি। এজন্য আমরা এখনো সময় আছে, সময় পার হয়ে যায়নি। এই সব অপরাধের ত্রুটি চেপে ধরে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বিষয়গুলো খুব শক্তভাবে হ্যান্ডেল করেন তার এমপিদের মাধ্যমে, আমি বিশ্বাস করি বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, আমি এখানে একটু আপনার সাথে আরেকটা বিষয় নিয়ে আসি, যে আপনি যেটা বলেছেন যে জামাত ইসলামী শক্ত বিরোধী দল নয় বা নরম বিরোধী দল পেয়েছে, জামাতের সঙ্গে এনসিপি জোটও রয়েছেন। এনসিপি জোট থেকেও বারবার এই বিষয়গুলো সামনে আসতেছে যে সরকারের মেয়াদ হয়তো বা বেশি দিন থাকবে না, কারণ সরকারের বিতর্কিত বিষয়গুলো সামনে আসতেছে। ৩ বছর, কেউ বলছেন ২ বছর, কেউ ১ বছর, কেউ ৬ মাস পর্যন্ত বলছেন। আসলে কি এরকমটা হওয়ার সম্ভাবনা দেখেন কিনা, যে সরকারের বিতর্কিত বা মন্ত্রী এমপিদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সরকারের মেয়াদ আরো কমে আসতে পারে, যেটা এনসিপি থেকেও বারবার বলা হচ্ছে? মনির ভাই, আমি শক্ত আর নরম বলতে যেই কথাটা বুঝিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের একটা কালচার আছে, সেটা হচ্ছে অযৌক্তিক সমালোচনা, অযৌক্তিক ডিস্টার্ব করা। জামাত ইসলামী অযৌক্তিক ডিস্টার্ব করবে না, এটা কনফার্ম। তবে তারা চুরি করবে, অপরাধ করবে, অন্যায় করবে, জামাত এনসিপি বসে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই। আমি এই দৃষ্টিকোণ থেকে নরম বলেছি। আমি এটা বলি নাই যে অন্যায় দেখে দেখে জামাত ইসলাম চুপ থাকবে, আমি এটা কিন্তু বলিনি। আমি বুঝাতে চেয়েছি মূলত হচ্ছে যে জামাত ইসলামী আহ অন্যায়ের সমালোচনা করবে, তবে বিএনপি যদি সঠিক পথে চলে জামাত ইসলামী তাদেরকে ডিস্টার্ব করবে না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যেটা অতীতে হয়েছে। অতীতে সকল সরকার আমলে আমরা দেখেছি যে এই ডিস্টার্বের কারণে সরকারি দল ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে অনেক সময় মানে হিমশিম খেয়েছে। সে জায়গায় বিএনপির জন্য একটা পজিটিভ দিক, আমি এটা বুঝাতে চেয়েছি।